জবি শিক্ষার্থী হত্যার প্রতিবাদে উত্তাল রাজধানী। হত্যাকাণ্ডে অভিযুক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা। বিচার চেয়ে ছাত্রদলের আলটিমেটাম। বগুড়ায় সার্জিস আলমের গাড়িবহরে ককটেল হামলা। জেলা পরিষদ ভবনে অবরুদ্ধ এনসিপি নেতা। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান। এক রাতের নোটিশে পুলিশের সব ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। দেশে টালমাটাল স্বর্ণের বাজার। ঊর্ধ্বগতিতে ছাড়িয়েছে আগে সব রেকর্ড। কয়েক বছরেও এই অস্থিরতা কমবে না বলছেন ব্যবসায়ীরা। পিআর ইস্যুতে জামায়াতকে নিয়ে নাহিদ ইসলামের মন্তব্য ঘিরে তোলপাড়। এনসিপি নেতাকে পাল্টা জবাব। দেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ছে উদ্বেগ। শিল্প অঞ্চলে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র বলছে সরকারের গোয়েন্দা বিভাগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ জুবায়েদ হোসেনের নির্মম হত্যাকাণ্ড নিয়ে চলছে প্রতিবাদের ঝড়। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের না হওয়া নিয়ে চলছে তুমুল আলোচনা। এর মধ্যে হত্যায় অভিযুক্তদের অন্যতম মোহাম্মদ মাহির রহমানকে পুলিশের হাতে তুলে দিয়েছে তার মা। সোমবার ভোরে মাহিরের মা নিজেই ছেলেকে নিয়ে বংশাল থানায় হাজির হন এবং তাকে পুলিশের হাতে তুলে দেন। এর আগে রোববার বিকালে রাজধানীর আরমানিটোলায় টিউশনিতে গিয়ে খুন হন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও জবি ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসেন। আরমানিটোলার একটি বাড়ির সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকাণ্ড নিয়ে জুবায়েদের বড় ভাই এনায়েত হোসেনের অভিযোগ, আমরা 5 জনকে আসামি করে মামলা করতে চেয়েছি। শিক্ষার্থী বর্ষা, তার বাবা মা, বর্ষার প্রেমিক মাহির রহমান এবং মাহিরের বন্ধু নাফিসকে। কিন্তু বংশাল থানার ওসি মামলা নিতে রাজি হননি। তিনি অভিযোগ করেন, ওসি বলেছেন এতজনের নাম দেওয়া ঠিক হবে না। বর্ষার বাবা মায়ের নাম দিলে মামলাটা নাকি হালকা হয়ে যাবে, কিন্তু আমরা তাদের নাম দিতে চাই। আমরা ভাইয়ের হত্যার বিচার চাই। মামলা নিতে বিলম্বের কারণ হিসেবে শুরুতে বলা হয় রাত 1টা থেকে 3টা পর্যন্ত ওসি থানায় ছিলেন না। পরে তিনি আসার পর অভিযুক্তের সংখ্যা কমানোর পরামর্শ দেন। এ বিষয়ে বংশাল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, তারা যাদের নাম দিতে চান আমরা সেই নামে মামলা নেব। শুধু পরামর্শ দিয়েছি যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এদিকে জবি শিক্ষার্থীকে হত্যাকাণ্ডে সরব ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র থেকে শুরু হয়ে ভিসি চত্বর, হলপাড়া ঘুরে মিছিল নিয়ে আবার টিএসসির ডাস চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে শাখা ছাত্রদল। সমাবেশে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সম্মুখ সারির সাহসী সহযোদ্ধা জুবায়েদ হোসেনকে দুষ্কৃতিকারীরা নির্মমভাবে হত্যা করেছে। আগস্ট পরবর্তী সময়ের অন্তর্বর্তী সরকার নিরাপত্তার চাদরে দেশকে ঢেকে রাখতে ব্যর্থ হয়েছে। আজ দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খুন, নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছে। সঞ্জয় দত্ত। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়ি বহরে ককটেল হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে বগুড়া শহরে এই ঘটনা ঘটে। এদিন জয়পুরহাটে সমন্বয় সভা শেষে বগুড়ায় আসেন সার্জিস আলমের পর জেলা পরিষদের অডিটোরিয়ামে আরেকটি সমন্বয় সভায় যোগ দিতে বিকেল 3টায় সেখানে উপস্থিত হন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে জেলা পরিষদ সমন্বয় সভায় যোগ দেন। এরপরই জেলা পরিষদের পেছনে করতোয়া নদীর পাশ থেকে 2টি ককটেল নিক্ষেপ করা হয়। নিক্ষেপ করা 2টি ককটেলের মধ্যে একটি জেলা পরিষদ প্রাঙ্গণে বিস্ফোরিত হয়, তবে অন্যটি অবিস্ফোরিত থেকে যায়। খবর পেয়ে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সার্জিস আলমের গাড়ি বহর জেলা পরিষদ এলাকায় পৌঁছালে হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটায়। এই পরিস্থিতিতে সার্জিস আলম ও তার সঙ্গীরা দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেন। বর্তমানে সার্জিস আলমকে জেলা পরিষদ ভবনে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে জানা গেছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ককটেল হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করে। এনসিপির পক্ষ থেকে এই ঘটনায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিযোগ করা হয়েছে। দলের নেতারা জানান, বারবার বলার পরেও পুলিশ আগে থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেনি। মাত্র 2 জন পুলিশ সদস্য মোতায়েন থাকার কারণে দুর্বৃত্তরা এমন সুযোগ নিতে পেরেছে বলে অভিযোগ করেন তারা। এর আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছিলেন সার্জিস আলম। ওই ঘটনায় বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাতে দেখা যায় সার্জিসকে অবরুদ্ধ করে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। এ নিয়ে পাল্টাপাল্টি মামলার ঘটনাও ঘটে। তামান্না তাবাসসুম শ্রেয়া। হঠাৎ করে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ছে উদ্বেগ। বিশেষ করে মাত্র 5 দিনের ব্যবধানে 3 জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাও
উদ্বেগ বাড়িয়েছে কয়েক গুণ। এগুলো নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিষয়টি খতিয়ে দেখতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীও। এমন অবস্থায় দেশের আরো গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই লক্ষ্য করে হামলা হতে পারে বলে রয়েছে শঙ্কাও। তাই সারা দেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শনিবার গেল রাতে পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে কেপিআই স্থাপনায় বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়। সূত্র বলছে, মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা সম্ভাব্য হামলা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার মৌখিক নির্দেশনা পেয়েছেন। ইতোমধ্যে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ পুলিশের একজন কর্মকর্তা বলেন, নির্দেশনার পর অনেক জায়গায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে, সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা হচ্ছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, শাহজালাল বিমানবন্দরে আগুন লাগার পর মৌখিক নির্দেশে কেপিআই এলাকাগুলোতে অতিরিক্ত টহল ও নিরাপত্তা বাড়ানো হয়েছে। জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আইজিপি বাহরুল আলম জানান, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সারা বছরই নিরাপত্তা জোরদারে নির্দেশনা থাকে। কেপিআই এলাকার নিরাপত্তায় পুলিশ সহ অন্যান্য সংস্থা একসঙ্গে কাজ করছে বলেও জানান তিনি। তামজিদ মির্জা। দেশের বাজারে সোনার দরদামে চলছে চরম উত্তেজনা। প্রায় প্রতিদিনই ওঠানামা করছে এর দাম, যেন কোনোভাবেই টেনে ধরে রাখা যাচ্ছে না দরের লাগাম। তবে এবার সব রেকর্ড ভেঙে ইতিহাস করেছে সোনার দাম, যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। রোববার বাজু স্ট্যান্ডিং কমিটি অন প্রাইজিং অ্যান্ড প্রাইস মনিটরিং এক বৈঠকে বসে স্বর্ণের মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়। বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে 1050 টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম 2,17,382 টাকা হয়েছে। সোমবার সমন্বিত ওই দামে এই সোনা বিক্রি হবে। বাজুদ জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পাকা সোনার দাম বাড়ার কারণে এর দাম বাড়ানো হয়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর হবার কথা জানায় সংগঠনটি। সবশেষ 14 অক্টোবর দেশের বাজারে স্বর্ণের মূল্য পূর্ণ নির্ধারণ করেছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সেদিন 22 ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম 2,613 টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয় 2,16,332 টাকা। এটি ছিল তখন পর্যন্ত দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য। এ নিয়ে চলতি বছর মোট 66 বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম, যেখানে দাম বাড়ানো হয়েছে 48 বার আর কমেছে মাত্র 18 বার। অন্যদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত আছে রূপার দাম। দেশে 22 ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে 6,205 টাকায়, যা দেশের ইতিহাসে রূপার সর্বোচ্চ দাম। সঞ্জয় দত্ত। নির্বাচনের আগে এক দলকে নিয়ে অন্য দলের পাল্টাপাল্টি মন্তব্য ও কথার লড়াইয়ে মোড় বদলাচ্ছে দেশের রাজনীতি। এর মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন ইস্যুতে জামায়াতের আন্দোলন নিয়ে জাতীয় নাগরিক পার্টির কড়া মন্তব্যে উত্তপ্ত হয় রাজনৈতিক মাঠ। সেই বক্তব্যে এই আন্দোলনকে সুপরিকল্পিত পরিকল্পনা বলে আখ্যায়িত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এবার এই বক্তব্যের ঘটনায় নিজেদের প্রতিক্রিয়া জানালো জামায়াত। রোববার রাতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিবৃতিতে এই প্রতিবাদ জানান। ফেসবুকে এ নিয়ে নাহিদের দেওয়া স্ট্যাটাসটি অস্পষ্ট ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছে জামায়াত। নাহিদের কাছ থেকে এ ধরনের বাল্যখিল্য বক্তব্য যাতে আশা করে না বলেও মন্তব্য করেছে দলটি। বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জামায়াত ইসলামের অন্যতম দাবি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির সমালোচনা করে যে বক্তব্য দিয়েছেন তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। জামায়াতের পিআর দাবির আন্দোলনকে প্রতারণামূলক ও রাজনৈতিক কৌশল বলে যে মন্তব্য করেছেন তা মিথ্যা ও দুঃখজনক। তিনি তার বক্তব্যের মাধ্যমে কি বুঝাতে চাচ্ছেন তা বোধগম্য নয় বলেও মন্তব্য করা হয় বিবৃতিতে। তার কাছ থেকে এ ধরনের বাল্যখিল্য বক্তব্য জাতি আশা করে না বলেও মন্তব্য করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। জামায়াত বলছে, জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবিতে ঐক্যমত্য কমিশনের আলোচনায় এবং রাজপথে জামায়াত তার দৃঢ় অবস্থান জনগণের সামনে তুলে ধরেছে। কাজেই নাহিদ ইসলামের বক্তব্যের যৌক্তিক কোনো ভিত্তি নেই। বিবৃতিতে নাহিদকে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জামায়াত। এর আগে রোববার বিকেলে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে
এনসিপির আহ্বায়ক নাহিদ লেখেন, নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে জামায়াত ইসলামীর আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছিল। তাদের এই আন্দোলনের লক্ষ্য ছিল সংস্কার কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করা। যুগান্তর নিউজ। মিরপুর, চট্টগ্রাম, তারপর শাহজালাল বিমানবন্দর, মাত্র 5 দিনের ব্যবধানে 3 জায়গায় ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড। কেপিআইভুক্ত এলাকায় আগুন লাগার ঘটনায় আতঙ্কিত পুরো শিল্প অঙ্গন। প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এ কি কেবলই দুর্ঘটনা নাকি গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার পরিকল্পিত নাশকতা? গত 14 অক্টোবর মিরপুরের শিয়ালবাড়িতে দুটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 জন শ্রমিকের প্রাণহানি ঘটে। এর দুদিন পর 16 অক্টোবর আগুন লাগে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের একটি পোশাক কারখানায়। সবশেষ শনিবার ভয়াবহ আগুনে পুড়ে যায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের পণ্য ভর্তি শেড। আর এই ধারাবাহিকতায় দেশজুড়ে জোরালো হচ্ছে নাশকতার আশঙ্কা। পুলিশের উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, ঘটনাগুলোকে সর্বোচ্চ গুরুত্বে দেখা হচ্ছে। পুলিশের গোয়েন্দা ইউনিট ছাড়াও অন্যান্য সংস্থাও সমন্বিতভাবে কাজ করছে। দেশবিরোধী চক্র ও বিদেশে বসে সরকার বিরোধী প্রচারণাকারীদের সঙ্গে এসব ঘটনার যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দা সূত্রের দাবি, সরকারকে বেকায়দায় ফেলতে গার্মেন্টস খাতকে টার্গেট করছে ষড়যন্ত্রকারীরা। গত বছরের গণ অভ্যুত্থানের পর থেকেই তারা বিভিন্নভাবে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা চালিয়ে আসছে। এবার হয়তো সেই চেষ্টার অংশ হিসেবেই এই অগ্নিকাণ্ড ঘটানো হচ্ছে। গোয়েন্দা সূত্র আরও বলছে, কতিপয় গার্মেন্টস মালিকও এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকতে পারে। বাংলাদেশ নিট পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, কার্গো ভিলেজের মতো স্পর্শকাতর স্থানে আগুন লাগা কোনোভাবেই স্বাভাবিক নয়। বিষয়টি নিঃসন্দেহে উদ্বেগজনক। দ্রুত ও স্বচ্ছ তদন্তে সত্যটা বের করা জরুরি বলেও মনে করেন তিনি। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন সভাপতি শওকত আজিজ রাসেলও একই মত দিয়েছেন। বলেন, এই আগুনগুলো পরিকল্পিত বলেই তিনি মনে করছেন। বিমানবন্দরের মতো নিরাপদ এলাকায় আগুন লাগা অস্বাভাবিক ঘটনা। সরকারকে এখনই কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একের পর এক আগুনে পোশাক শিল্প এখন অনিশ্চয়তার মুখে, আর তাই গার্মেন্টস শিল্পই টার্গেট। হিমাতুল জান্নাত, বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি, বিএনপির কণ্ঠে ফাঁসিবাদের সুর শোনা যায়। নিরীহ শিবির জগতের উপরে হামলা করে তারা প্রমাণ দিয়েছে যে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার জুলাই গণ অভ্যুত্থানে আমরা করেছিলাম, তারা সে অঙ্গীকার রক্ষা করতে পারছে না। নোয়াখালীর যে বিএনপির নেতা বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে জামাত নিষিদ্ধ করবেন, এটা আওয়ামী লীগের সুরে আপনি কথা বলেছেন। যে ফ্যাসিবাদকে বিদায়ের জন্য আপনারা আমাদের রাজপথে থেকে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম করেছি, তাদের মুখে কেন আবার সেই ফ্যাসিস্ট স্টাইলে আমরা হুমকি শুনতে পাবো? কিছু কিছু দল দেখছে সংস্কার যদি হয়ে যায় তাহলে সেই বাংলাদেশে আমরা তো আর লুটপাট দুর্নীতি চুরি করতে পারবো না। সংস্কার ঠেকাও, জামাত ইসলামীকে ঠেকাও। এখন কিছু লোক জামাত ইসলামের মিটিং সিটিংয়ে বাধা দেয়, মিথ্যাচার করে, অপপ্রচার করে, সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে মিথ্যা কথা বিকৃত বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়া মিথ্যাচারে ভরে যাচ্ছে। কি বলে? আমাদের পোস্টার লাগাইলে ছেড়ে, আমাদের প্যানা লাগাইলে তার উপরে লাগায়, মানে উস্কানি দেয় যে তারা একটু খেপে, আমরা একটু খেপি, একটু মারামারি বাঁধো। শিবিরের নেতা সাদ্দাম বলেছে, আমরা কোন উস্কানিতে পা দেব না। কি বলেন, ঠিক কিনা? ওরা চায় আমাদেরকে ক্ষিপ্ত করে আবার ওরা আমাদেরকে বিপদে ফেলে বলতে চায় এরা হলো সন্ত্রাসী। না, গতকাল নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় নিরীহ শিবির জগতের উপরে হামলা করে তারা প্রমাণ দিয়েছে যে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার জুলাই গণ অভ্যুত্থানে আমরা করেছিলাম, তারা সে অঙ্গীকার রক্ষা করতে পারছে না। নোয়াখালীর যে বিএনপির নেতা বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে জামাত নিষিদ্ধ করবেন, এটা আওয়ামী লীগের সুরে আপনি কথা বলেছেন। যে ফ্যাসিবাদকে বিদায়ের জন্য আপনারা আমাদের রাজপথে থেকে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম করেছি, তাদের মুখে কেন আবার সেই ফ্যাসিস্ট স্টাইলে আমরা হুমকি শুনতে পাবো? চোখ রাঙানো, ভিন্নমাত্র দমন করা, হিংসা, দাম্ভিকতা, অহংকার, মাস্টারি, চাঁদাবাজিকে বাংলার মানুষ পছন্দ করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহীতে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের ছেলেরা ভোট দিয়ে এই চাঁদাবাজদেরকে ব্যর্থ করে দিয়ে প্রমাণ করেছে তোমাদের স্থান বাংলাদেশে হবে না। এরা ওই চারটা বিশ্ববিদ্যালয়ে আমাদের শিবিরের ছেলে থেকে চোখ রাঙাতো, ঘরে থাকতে দিত না, ইফতার করতে গেলে পিটাইতো, নামাজ পড়লে পিটাইতো, দাড়ি দেখলে পিটাইতো। কি পিটাইতো কিনা বলেন? আর বলতো রক কাটা, পাকিস্তানি, রাজাকার, কত গালি দিয়েছে।
সব গালিকে ভুল প্রমাণ করে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ভোট দিয়ে যারা গালি দিয়েছে তাদেরকে হারিয়ে দিয়েছে। এই দেশের সেরা ছেলেরা যদি এই পরিবর্তন চায়, কোন ট্যাঙ্ক লাগানো, কোন অপপ্রচার, কোন হিংসায় যদি আমাদের মেধাবী ছেলেরা কাজে না লাগায়, তাহলে আমরা তো তাদের বাপ চাচা, দাদা, আমাদের তো ছেলে ওরা। তো ওরা যদি বদলে যেতে পারে, আমরা বদলে যেতে পারবো না? বিশ্ববিদ্যালয় নির্বাচন বার্তা দিয়েছে, তারা বলছে হোক পিতা ও বড় ভাইরা, আমরা বদলে গেছি, তোমরা বাংলাদেশকে বদলে দাও। আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয় নির্বাচনে যে জোয়ার তৈরি হয়েছে, দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমরা সেই জোয়ারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ গড়ে তুলব। অসীম ধৈর্য ধারণ করতে হবে। বিএনপির কোন কেন্দ্রীয় নেতা যদি এই কথা বলে, তাহলে তো বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি, বিএনপির কণ্ঠে ফাঁসিবাদের সুর শোনা যায়। তাই আমার তারা করোনাবাসীকে শান্ত থাকতে হবে। পায়ে পাড়া দিয়ে গন্ডগোল করবে, পোস্টার ছিঁড়বে, হামলা করবে, আমরা আমাদের প্রিয় নবীর শ্রেষ্ঠ উম্মতের মতো অসীম ধৈর্য দিয়ে নির্বাচন পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করব। ধৈর্যের বিনিময়ে বিজয়, ধৈর্যের বিনিময়ে বিজয়। আবারও বিশ্বকে চমকে দিয়েছে ইরান। বিশ্বকে আরও একবার তাক লাগিয়ে নতুন একটি নয়, দুইটি ক্ষেপণাস্ত্র সামনে এনেছে দেশটি, যে মিসাইলের আঘাতে ইসরায়েল আর পালানোর পথ খুঁজে পাবে না। বর্তমানে ইরানের সব থেকে বড় শক্তি তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, যাকে এখন ভয় পাচ্ছে ইসরায়েল থেকে শুরু করে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র। আর এই দুই দেশকে আরেকবার কাঁপুনি ধরাতে ইরানের সামনে এনেছে ভয়ঙ্কর ইমাদ ও কাদের নামের দুইটি ক্ষেপণাস্ত্র, যা শত্রুর ঘুম হারামের জন্য যথেষ্ট। ইরান 18 অক্টোবর উন্মোচন করেছে তাদের নতুন দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইমাদ ও কাদের। রাজধানী তেহরানের একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর অ্যারোস্পেস ফোর্স এই অস্ত্র দুটি উন্মোচন করে। টেলিভিশনে সম্প্রচারিত অনুষ্ঠানে দেখানো হয় ঘাঁটির অভ্যন্তরীণ দৃশ্য ও ক্ষেপণাস্ত্র প্রস্তুতির মুহূর্ত। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে, নতুন কাদের ক্ষেপণাস্ত্রে ইলেকট্রনিক কাউন্টার মেজার, অর্থাৎ শত্রুর রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত করতে সক্ষম বিশেষ ইলেকট্রনিক প্রযুক্তি সংযোজন করা হয়েছে। অন্যদিকে ইমাদ ক্ষেপণাস্ত্রকে আধুনিকীকরণ করে সম্পূর্ণরূপে কার্যক্ষম করা হয়েছে। বিশ্লেষকদের মতে ইমাদ ও কাদের দুইটি ইরানের ব্যালিস্টিক অস্ত্র ভাণ্ডারের গুরুত্বপূর্ণ অংশ। এগুলোর আঘাত ক্ষমতা প্রায় 1000 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত বলে ধারণাও করা হয়। ফলে ইরানের সীমান্ত পেরিয়ে মধ্যপ্রাচ্যের বহু কৌশলগত স্থাপনায় এই ক্ষেপণাস্ত্রের আওতায় পড়ে ইসরায়েল, মার্কিন ঘাঁটি ও উপসাগরীয় জলসীমা পর্যন্ত। এই উন্মোচন শুধু অস্ত্র প্রদর্শন নয়, বরং একটি রাজনৈতিক ও কৌশলগত বার্তাও। ইরান স্পষ্টভাবে জানাচ্ছে, তারা এখন শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক সক্ষমতাতেও স্বনির্ভর। পশ্চিমা নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ সত্ত্বেও ইরান নিজেদের সামরিক অবকাঠামোকে ক্রমাগত শক্তিশালী করছে, বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। মধ্যপ্রাচ্যে ইরানের এই ক্ষেপণাস্ত্রের শক্তি প্রদর্শন নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। ইসরায়েল ইতোমধ্যে তাদের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো আরও শক্তিশালী করছে। তবে বিশ্লেষকরা মনে করেন, ইরানের ইলেকট্রনিক প্রতিরোধ ব্যবস্থা এসব প্রতিরক্ষা প্রযুক্তির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। মার্কিন কর্মকর্তারা বরাবরই বলে আসছেন, ইরানের এই কর্মসূচি জাতিসংঘের একাধিক প্রস্তাব লঙ্ঘন করেছে। তবে তেহরান জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র নীতি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই প্রস্তুতি।
সামরিক বিশ্লেষকদের মতে ইরানের সবচেয়ে বড় শক্তি এখন তার মিসাইল সক্ষমতা। অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা পশ্চিমা কূটনৈতিক চাপ কোনোভাবেই এই কর্মসূচি থামাতে পারেনি, বরং প্রযুক্তিগতভাবে ইরান এখন মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যারা স্থানীয়ভাবে তৈরি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি স্যাটেলাইট উৎক্ষেপণ ও ড্রোন প্রযুক্তিতেও দ্রুত অগ্রগতি দেখাচ্ছে। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা হাতে রাখলেও ইরানের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি ধারণা এবং প্রতিরোধমূলক আঘাত কৌশল তাদের জন্য এক নতুন জটিলতায় তৈরি করেছে। এসব ভূগর্ভস্থ ঘাঁটি শুধু অস্ত্র লুকিয়ে রাখার জায়গায় নয়, বরং হঠাৎ পাল্টা আক্রমণের কেন্দ্র হিসেবেও কাজ করতে পারে। ইরানের এই সর্বশেষ ক্ষেপণাস্ত্র উন্মোচন শুধু সামরিক অগ্রগতি নয়, বরং একটি বার্তা তেহরান এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত, স্বনির্ভর এবং আত্মবিশ্বাসী। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যেখানে সামান্য উত্তেজনা দ্রুত আঞ্চলিক সংঘাতে পরিণত হয়, সেখানে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নতুন করে ভারসাম্যের সংজ্ঞা লিখে দিচ্ছে। এবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া। ইস্যু আফগানিস্তানকে কেন্দ্র করে বিশ্বের শক্তিধর দুই রাষ্ট্রের মাঝে তাহলে কি চলছে? আফগানিস্তানকে সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে রাখা উচিত এবং এর ভূখণ্ডে কোনো বিদেশি সামরিক ঘাঁটি থাকা উচিত নয়, এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছে রাশিয়া। 17 অক্টোবর ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে জানা যায়, রাশিয়ার পররাষ্ট্র গোয়েন্দা সংস্থা SVR এর পরিচালক সের্গেই নারিশকিন 16 অক্টোবর সামারকান্দে সিআইএস সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের বলেন, আফগানিস্তান সবসময় আন্তর্জাতিক শক্তিগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। রাশিয়ার অবস্থান হলো দেশটি যেন স্বাধীন থাকে এবং তার ভূখণ্ডে কোনো সামরিক ঘাঁটি না থাকে। এটি কেবল আঞ্চলিক রাষ্ট্রগুলোর জন্য নয়, বরং আফগান জনগণের স্বার্থেও জরুরি। SVR এর এই পরিচালক বলেন, রাশিয়া মনে করে আফগানিস্তানের সঙ্গে খোলামেলা সমান মর্যাদার সংলাপ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সহযোগিতা বজায় রাখা প্রয়োজন। বর্তমানে পারস্পরিকভাবে লাভজনক অর্থনৈতিক সহযোগিতার পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে বলেও জানান তিনি। নারিশকিন আরও বলেন, আমরা অন্য দেশগুলোকেও একই পদক্ষেপ নিতে আহ্বান জানাই, কারণ একমাত্র যৌথ উদ্যোগের মাধ্যমেই আফগানিস্তানে প্রকৃত শান্তিপূর্ণ জীবন ফিরিয়ে আনা সম্ভব। এর আগে মস্কো আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের ইসলামিক আমিরাত সরকারকে স্বীকৃতি দেয়। গত 1 জুলাই আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূত গুল হাসান মস্কোয় পৌঁছান এবং 3রা জুলাই রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেস্কো তার পরিচয়পত্র গ্রহণ করেন। সমুদ্র নাকি শান্তির প্রতীক, কিন্তু পারস্য উপসাগরে এখন সেই শান্ত জলই সবচেয়ে বিপজ্জনক এলাকা। রয়টার্সের বরাতে জানা গেছে, চলতি বছরের জুন মাসেই একের পর এক জাহাজ হঠাৎ করে হারিয়ে ফেলে নিজেদের অবস্থান, জিপিএস নেভিগেশন, সব সিগন্যাল উধাও। মনে হচ্ছিল কেউ যেন দূর থেকে রিমোট কন্ট্রোল দিয়ে চালাচ্ছে পুরো সমুদ্রের মানচিত্র। প্রশ্ন উঠছে, কে এই অদৃশ্য শক্তি যে নিয়ন্ত্রণ করছে পারস্য উপসাগরের যুদ্ধের রিমোট? রয়টার্স ও ব্রিটিশ নৌ সংস্থা UKMTও জানিয়েছে, 2025 সালের জুন মাসে হরমুজ প্রণালীর আশেপাশে প্রায় 1000-এরও বেশি জাহাজ জিপিএস সিগন্যাল হারানোর রিপোর্ট দিয়েছে। কিছু জাহাজ নেভিগেশনে দেখিয়েছে তারা ইরানের ভেতরে অবস্থান করছে, অথচ বাস্তবে তারা ছিল সমুদ্রের মাঝখানে। বিশ্লেষকরা বলছেন, এটি কোনো প্রযুক্তিগত ত্রুটি নয়, বরং সুপরিকল্পিত ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ইলেকট্রনিক যুদ্ধ। এই অঞ্চলের জাহাজগুলোর ট্র্যাকিং বন্ধ হয়ে যাচ্ছে, অবস্থান বিকৃত হচ্ছে, ফলে তৈরি হচ্ছে এক নতুন ধরনের যুদ্ধক্ষেত্র কিংবা সমুদ্রের অদৃশ্য যুদ্ধ। এদিকে কূটনৈতিক মহলে আলোচনা সমালোচনায় বারবার উঠে আসছে একটি নাম, ইরান। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন সবাই সন্দেহ করছে মধ্যপ্রাচ্যের এই দেশটিকে? এ বিষয়ে ব্যাখ্যা করলে চলে আসে আরেকটি বিষয়, হরমুজ প্রণালী, যা হচ্ছে বিশ্বের সবচেয়ে কৌশলগত সামুদ্রিক রুট, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের 20% বেশি তেলবাহী জাহাজ যাতায়াত করে। ইরান বারবার বলেছে, যদি তাদের উপর হামলা হয় তাহলে বন্ধ করে দেয়া হবে হরমুজ প্রণালী। তাই এখনো যখন এই
এলাকায় একের পর এক জাহাজের সিগন্যাল হারাচ্ছে, তখন পশ্চিমা জোটের চোখ স্বাভাবিকভাবেই ঘুরে যাচ্ছে তেহরানের দিকে। এছাড়াও মেরিটাইম এক্সিকিউটিভ ও জিও ক্যাপ্টেনের রিপোর্ট বলছে এই জ্যামিং সিগন্যালগুলো ইরানের উপকূলের কাছাকাছি থেকেই এসেছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলও দাবি করছে ইরান এখন সাগরে প্রক্সি যুদ্ধের মাধ্যমে প্রতিশোধ নিচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটা সরাসরি সংঘর্ষ নয়, বরং নিয়ন্ত্রণের যুদ্ধ। এখানে বন্দুক চলে না, কিন্তু স্যাটেলাইট সিগন্যাল, জিপিএস ও ডেটা হাইজ্যাক হয়। এমন আক্রমণ মানে হলো একটা জাহাজের অবস্থান ভুল দেখিয়ে পুরো রুটই অচল করে দেয়া, ফলে বিশ্বের জ্বালানি সরবরাহে ধাক্কা লাগে, তেলের দাম বাড়ে আর আতঙ্ক ছড়ায় আন্তর্জাতিক বাজারে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এই ঘটনার পর আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন পারস্য উপসাগর এখন আর কেবল তেলের রুট নয়, এটি নতুন ধরনের যুদ্ধের পরীক্ষাগার, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের নৌবহর নজরদারিতে রেখেছে, আর ইরান শিখছে কিভাবে রিমোটের মাধ্যমে যুদ্ধের ভারসাম্য বদলে দেয়া যায়। তবে এই ছায়াযুদ্ধের সবচেয়ে বড় বিপদ হলো একবার যদি কোনো ভুল হিসাব হয়, তখন বাস্তব সংঘর্ষ শুরু হতে পারে। সমুদ্র যেন এখন কূটনীতির আয়না, যেখানে প্রতিটি ঢেউ বলছে শক্তির লড়াই এখন আর চোখে দেখা যায় না, তা চলছে সমুদ্রের অদৃশ্য মানচিত্রে। যখন আকাশে ড্রোন উড়ে সবাই তাকায় ওপরে, কিন্তু আসল যুদ্ধ হয় নিচে, হয়তো সমুদ্রের গভীরে। আর সেই যুদ্ধের রিমোট এখন কার হাতে, তাই ঠিক করবে মধ্যপ্রাচ্যের পরবর্তী অধ্যায়। 2026 সালেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, যার কারণে নিজেদের প্রস্তুত করছে সুইডেন ও ফিনল্যান্ড। এই যুদ্ধ বাঁধবে কার সঙ্গে কার? রাশিয়ার অগ্রযাত্রা, ইউক্রেনের পতনের আশঙ্কা আর ন্যাটো জোটের উত্তেজনার মাঝেই সুইডেন ঘোষণা দিল 2026 সালের মধ্যে শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এমনকি যুদ্ধের জন্য প্রস্তুতি হিসেবে খাদ্যগুদাম বানাচ্ছে ইউরোপের এই শান্তিপ্রিয় দেশটি। বিশ্লেষকরা বলছেন, যখন কোনো শান্তিপ্রিয় দেশ যুদ্ধের প্রস্তুতি নেয়, তখন তা শুধু প্রতিরক্ষা নয়, বরং তা একটি বার্তা। ইউরোপের আকাশে যুদ্ধের গন্ধ। রাশিয়ার সেনারা ইউক্রেনের ভেতরে যতটা এগোচ্ছে, ততটাই পেছনে সরে যাচ্ছে কূটনৈতিক সংলাপ। আর ঠিক তখনই সুইডেন ঘোষণা দিল তারা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, এমনকি গুদামে মজুদ করছে খাদ্য। তৃতীয় বিশ্বযুদ্ধ এখনো শুরু হয়নি, কিন্তু স্ক্যান্ডিনেভিয়ার এই দেশটি বলছে যুদ্ধ আসবে, আর সেই যুদ্ধের প্রস্তুতি হিসেবে খাদ্য গুদাম বানানো হচ্ছে সুইডেনে। সম্প্রতি সুইডেনের কৃষি মন্ত্রণালয়ের অধীন বোর্ড অফ এগ্রিকালচার জানায়, বর্তমান বিশ্ব রাজনীতি যে অবস্থায় আছে, তাতে যে কোনো সময় পরিস্থিতি গুরুতর রূপ নিতে পারে। তাদের ভাষায় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আর এই আশঙ্কার ভিত্তিতেই সরকার বরাদ্দ দিয়েছে $5.70 কোটি, যা দিয়ে 2026 থেকে 2028 সালের মধ্যে দেশজুড়ে তৈরি হবে বহু খাদ্য গুদাম। প্রতিটি নাগরিক যেন প্রতিদিন 3000 ক্যালোরি খাদ্য পায়, সেই হিসেবেই মজুদ হবে শস্য, শুকনো খাবার ও প্রয়োজনীয় উপাদান। এটি শুধু খাদ্য নিরাপত্তা নয়, বরং এটি এক জাতীয় প্রতিরক্ষা কৌশল। এমনকি সুইডেনের পাশের দেশ ফিনল্যান্ডও বসে নেই। তারা ঘোষণা দিয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে কিভাবে দৈনন্দিন জীবন চালাতে হয় সে বিষয়ে নাগরিকদের প্রশিক্ষণ দেয়া হবে। আগামী মাস থেকেই শুরু হবে সিভিল রেজিলিয়েন্স ট্রেনিং, যেখানে শেখানো হবে বিদ্যুৎ না থাকলে কিভাবে রান্না করবেন, যোগাযোগ বিচ্ছিন্ন হলে কিভাবে তথ্য আদান প্রদান করবেন। এই দুই দেশই 2023 সালে ন্যাটোতে যোগ দিয়েছে, আর তাদের সীমান্ত রয়েছে রাশিয়ার সঙ্গে। এই অবস্থানই তাদের করে তুলেছে প্রথম সারির ঝুঁকিপূর্ণ অঞ্চল, যেখানে যুদ্ধ শুরু হলে প্রথম ধাক্কা আসতে পারে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এদিকে সুইডেনের এই ঘোষণায় ক্ষুব্ধ রাশিয়া। ক্রেমলিনের এক কর্মকর্তা জানান, পশ্চিমা বিশ্ব সবসময় রুশ বিরোধী হিস্টেরিয়ায় ভোগে। খাদ্য মজুত ও প্রশিক্ষণও সেই হিস্টেরিয়ার অংশ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেয়া ছিল বোকামিপূর্ণ সিদ্ধান্ত। এতে নিরাপত্তা বাড়েনি, বরং আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হয়েছে। পুতিনের মতে এই সিদ্ধান্তের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু সুইডেন বলছে তারা যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ এলে তারা প্রস্তুত। এই মুহূর্তে ইউরোপে চলছে এক মনস্তাত্ত্বিক যুদ্ধ। বিশ্লেষকদের মতে সুইডেনের এই প্রস্তুতি শুধু যুদ্ধের জন্য নয়, বরং এটি এক বার্তা যে তারা আর নিরপেক্ষ নয়। এই মুহূর্তে তাই তো প্রশ্ন উঠছে, তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যি আসছে, নাকি এটি কেবল এক প্রতিরোধমূলক কৌশল?
ইসরায়েলি বিজ্ঞানীদের তথ্য ফাঁস নিয়ে উত্তপ্ত সাইবার ফ্রন্ট। এ যেন সাইবার যুদ্ধের নতুন অধ্যায়। কমপক্ষে ইসরায়েলের 17 জন জ্যেষ্ঠ সামরিক বিজ্ঞানীর পরিচয় ও ব্যক্তিগত তথ্য প্রকাশ করেছে হান্দালা নামের একটি হ্যাকার গ্রুপ। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ 18 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করেছে। ঘটনাটিকে হান্দালা বর্ণনা করেছে ইহুদিবাদী শাসনের যুদ্ধ অস্ত্রের প্রকৃত স্থপতিদের উন্মোচন হিসেবে। হান্দালার দাবি, প্রকাশিত তথ্যে রয়েছে 17 জন বিজ্ঞানীর নাম, ছবি, পদবি, কর্মস্থল, এমনকি কিছু পারিবারিক তথ্য, যা সাধারণত ইসরায়েলের প্রতিরক্ষা শিল্পে কঠোরভাবে গোপন রাখা হয়। তারা এক বিবৃতিতে লিখেছে, এরা সাধারণ কর্মচারী নয়, বরং ধ্বংসযজ্ঞের নকশাকার, সেই স্থপতিরা যাদের উদ্ভাবিত অস্ত্র অসংখ্য নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। তবে এ পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কোনো সরকারি সংস্থা এই দাবি নিয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি। প্রকাশিত তথ্যের সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইরান ও ইসরায়েলের মধ্যে সাইবার হামলা ও পাল্টা হামলা নতুন নয়, কিন্তু সামরিক বিজ্ঞানীদের লক্ষ্য করে এমন তথ্য ফাঁস তুলনামূলক বিরল ঘটনা। বিশ্লেষকদের মতে এই ফাঁস শুধু তথ্য চুরি নয়, বরং এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার কৌশল। ইসরায়েলের প্রতিরক্ষা শিল্প দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী নেটওয়ার্ক। এই শিল্পের মেধাবী বিজ্ঞানীরা সাধারণত পরিচয় গোপন রেখে কাজ করেন। তাদের ব্যক্তিগত তথ্য প্রকাশ মানে প্রতিপক্ষ আসলে ইসরায়েলের প্রতিরক্ষা বুদ্ধিমত্তার কেন্দ্রে আঘাত হানার বার্তা দিচ্ছে। ইরানপন্থী মিডিয়ায় খবরটি প্রচার এবং ইহুদিবাদী শাসন শব্দ চয়ন ইঙ্গিত দেয় এটি কেবল হ্যাকিং নয়, বরং তথ্যযুদ্ধের অংশ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ এখন শুধু সীমান্ত বা ক্ষেপণাস্ত্রের নয়, যুদ্ধ হচ্ছে কোডে, ডেটায় এবং তথ্যের ওপর প্রভাব বিস্তারে। আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের ভাষায় এই ধরনের তথ্য ফাঁস সামরিকভাবে ইসরায়েলকে ক্ষতিগ্রস্ত নাও করতে পারে, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে এটি আর বড় বার্তা, শত্রুকে মনে করিয়ে দেওয়া তুমি নিরাপদ নও। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ঘটনাটি প্রমাণ করেছে আধুনিক যুদ্ধক্ষেত্রের মানচিত্র দ্রুত বদলে যাচ্ছে। এখন শক্তি মাপা হয় কে বেশি ডেটা দখলে রাখতে পারে, কে প্রতিপক্ষের মস্তিষ্কে ভয় ঢোকাতে পারে তার উপর। এবং এই যুদ্ধের ফ্রন্ট লাইন আর সীমান্ত নয়, বরং স্ক্রিনের ওপারে, সার্ভারের ভেতরে। হান্দালার তথ্য ফাঁসের সত্যতা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়েও বড় হলো এর প্রতীকী বার্তা। ইসরায়েল ইরান প্রতিদ্বন্দ্বিতা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তথ্য নিজেই অস্ত্র তৈরি হয়ে উঠছে। রাশিয়া যুক্তরাষ্ট্রের মুখোমুখি সংঘাতের শুরু যেন কিছু সময়ের অপেক্ষা মাত্র। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। শত বাধা, নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপ কিছুই থামাতে পারেনি রাশিয়াকে। ইউক্রেনের মাটিতে তাদের লক্ষ্য আজও অটল। এদিকে যুদ্ধ দীর্ঘায়িত হতে থাকায় ধৈর্য হারাচ্ছে পশ্চিমা জোট। আর তাই ইউরোপের ভূখণ্ড থেকেই এখন রাশিয়াকে প্রকট হুমকি দিল যুক্তরাষ্ট্র। এক ভয়ঙ্কর নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে এই বার্তা। সম্প্রতি জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে দাঁড়িয়ে মার্কিন প্রতিরক্ষা প্রধান পিট হেগসেথ স্পষ্ট ভাষায় বলেন, যদি এই যুদ্ধ বন্ধ না হয়, যদি স্বল্প সময়ের মধ্যে কোনো সমাধান না আসে, তাহলে রাশিয়াকে চরম মূল্য দিতে বাধ্য করবে আমেরিকা। তার বক্তব্যে ছিল এক ধরনের চূড়ান্ত সতর্কতার সুর, যেন এবার আর কোনো আলোচনার জায়গা নেই। হেগসেথ আরও বলেন, যুক্তরাষ্ট্র মিত্রদের সঙ্গে নিয়ে ইউক্রেনের পাশে থাকবে শেষ পর্যন্ত। তার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে টমাহক ক্রুজ মিসাইল দেওয়ার প্রস্তাবের ইঙ্গিত দিয়েছেন। বিশ্লেষকদের মতে, যদি সত্যিই টমাহক মিসাইল ইউক্রেনে পৌঁছে যায়, তাহলে যুদ্ধের মোড় ভয়াবহভাবে ঘুরে যেতে পারে, কারণ এই অস্ত্রের পাল্লা পৌঁছায় সরাসরি রাশিয়ার অভ্যন্তরে। অন্যদিকে রাশিয়া এই হুমকিকে দেখছে প্রকাশ্য উস্কানি হিসেবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমা দেশগুলোর এমন পদক্ষেপ ইউরোপের নতুন এক যুদ্ধের জন্ম দিতে পারে। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে আরও জানা গেছে, মস্কো এখন এমন যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত।
এদিকে বিশ্লেষকরা বলছেন বিষয়টি এখন আর শুধু ইউক্রেনের সীমান্তে সীমাবদ্ধ নেই, এটি মূলত এক প্রক্সি যুদ্ধের পরবর্তী ধাপ, যেখানে রাশিয়া ও যুক্তরাষ্ট্র সরাসরি মুখোমুখি অবস্থানে যাচ্ছে এবং ইউরোপ হতে পারে সেই সংঘাতের কেন্দ্রবিন্দু। বিশেষজ্ঞদের মতে রাশিয়ার পক্ষে এখন পিছিয়ে আসা মানে পরাজয় স্বীকার, আর আমেরিকার জন্য এই যুদ্ধ থামানো মানে ইউরোপে প্রভাব হারানো। ফলে উভয় পক্ষই এগোচ্ছে এমন এক পথে যার শেষ কোথায় তা কেউই জানে না। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এই মুহূর্তে পরিস্থিতি যেন আগ্নেয়গিরির ঢালের মতো, উপর দিয়ে চলছে শান্ত কূটনীতি, নিচে জমছে তপ্ত লাভা। রাশিয়া ক্রুজ, যুক্তরাষ্ট্র প্রস্তুত, আর ইউক্রেন এক ভয়াবহ যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে। এক ভুল পদক্ষেপেই ইউরোপ জুড়ে জ্বলে উঠতে পারে নতুন এক আগুনের রেখা। সাম্প্রতিক সময়ে একটি ক্ষেপণাস্ত্রের নাম বারবার উঠে আসছে আলোচনায়। বলতে পারবেন কোন সে ক্ষেপণাস্ত্র? সহজ করে দিচ্ছি, বলছি টমাহক ক্ষেপণাস্ত্রের কথা। কিন্তু এই ক্ষেপণাস্ত্র নিয়ে কেন এত আলোচনা? রুশ বাহিনীকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের কাছে টমাহক ক্ষেপণাস্ত্র চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কি। তবে জেলনস্কির আশায় পানি ঢেলে এই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি এই টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে বিশ্ব পরাশক্তির দেশ রাশিয়াকে কাবু করতে চায় জেলনস্কি? আর কেনই বা ট্রাম্প ফিরিয়ে দিয়েছেন জেলনস্কিকে? রুশ ট্যাঙ্কের গর্জনে যখন ইউক্রেনের সীমান্ত কাঁপছে, তখন কিয়েভের আকাশে উঠছে একটাই প্রশ্ন, কোথায় আমেরিকার টমাহক? রয়টার্স জানায় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি সরাসরি যুক্তরাষ্ট্রের কাছে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র চেয়েছেন। লক্ষ্য রুশ বাহিনীকে চাপে ফেলা আর যুদ্ধের ময়দানে অনন্ত কৌশলগত ভারসাম্য ফিরিয়ে আনা। কিন্তু ওয়াশিংটনের বার্তা ছিল স্পষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষায় এই মুহূর্তে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেয়া হবে না যা রাশিয়ার মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে। আর এই এক বাক্যেই যেন থেমে গেল ইউক্রেনের সব আশা। তাহলে প্রশ্ন হলো, কি এই টমাহক ক্ষেপণাস্ত্র যার জন্য এত আলোড়ন? টমাহক হলো যুক্তরাষ্ট্রের তৈরি এক দূরপাল্লার ক্রুজ মিসাইল, যা সমুদ্র কিংবা স্থল উভয় স্থান থেকেই ছোড়া যায়। সাধারণত মার্কিন যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকেই এটি উৎক্ষেপণ করা হয়। এই মিসাইলের পাল্লা প্রায় 1600 কিলোমিটার এবং এটি এমনভাবে তৈরি যে প্রতিপক্ষের শক্তিশালী আকাশ প্রতিরক্ষাও প্রায় অকার্যকর হয়ে পড়ে এর সামনে। 20 ফুট লম্বা, 1510 কেজি ওজনের এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক নয়, তবে এর ধ্বংস ক্ষমতা এতটাই ভয়াবহ যে শত্রু অঞ্চলের গভীরতম স্থাপনাতেও নিখুঁত আঘাত হানতে পারে। সম্প্রতি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে এই টমাহক ব্যবহার করেছে মার্কিন নৌবাহিনী, যা তার কার্যকারিতা আবারও প্রমাণ করেছে। তবে এই প্রযুক্তি যেমন শক্তিশালী তেমনি ব্যয়সাপেক্ষ। রয়টার্সের তথ্য মতে পেন্টাগন 2026 সালের জন্য 57টি নতুন টমাহক তৈরির পরিকল্পনা নিয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে $13 লাখ। ইউক্রেন ইতিমধ্যে বিভিন্ন মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, ফ্লেমিঙ্গো, নেপচুন, হারপুন এবং ATCM। তবে এই ক্ষেপণাস্ত্রগুলোর সীমাবদ্ধতা এখন স্পষ্ট। যেমন ফ্লেমিঙ্গো যদিও টমাহকের মতোই দূরপাল্লার, কিন্তু রাশিয়ার আধুনিক আকাশ প্রতিরক্ষা সহজেই এটি আটকাতে পারে। ফলে জেলনস্কির হিসাব একটাই, যদি রাশিয়ার গভীরে আঘাত হানতে হয় তাহলে টমাহকই একমাত্র উপায়। কিন্তু যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে বিষয়টি অনেক জটিল। ওয়াশিংটনের আশঙ্কা, ইউক্রেনকে টমাহক দিলে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে পারে রাশিয়ার অভ্যন্তরে, যা এক নতুন সংঘাতের দ্বার খুলে দিতে পারে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সামরিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত শুধু সামরিক নয়, বরং এটি কূটনৈতিক ভারসাম্যের ফল। কারণ রাশিয়াকে উত্তেজিত না করে ইউক্রেনকে সহায়তা দেওয়া এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠিন সমীকরণ। অন্যদিকে ইউক্রেনের জন্য এই বার্তা স্পষ্ট, পশ্চিমা মিত্ররা এখনো তাকে সমর্থন দিচ্ছে, তবে সীমারেখা টেনে। যুদ্ধের এই পর্যায়ে তাই প্রশ্ন উঠছে, ইউক্রেন কি মার্কিন টমাহকের অপেক্ষায় থাকবে, নাকি নিজস্ব প্রতিরক্ষা কৌশলেই যুদ্ধ চালিয়ে যাবে?
ভারতকে পারমাণবিক সংঘাতের হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধানের। আফগানিস্তানের সঙ্গে সংঘাতের মাঝে চিরবৈরী প্রতিবেশী ভারতের বিরুদ্ধে নতুন করে হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। দেশটির এই সেনাপ্রধান বলেছেন, ইসলামাবাদের সম্প্রসারিত সামরিক সক্ষমতা ভারতের ভৌগোলিক যুদ্ধে বিচ্ছিন্নতার ভুল ধারণাকে ধ্বংস করে দিতে পারে। পাকিস্তানের অ্যাবোটাবাদের কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে দেওয়া ভাষণে আসিম মুনির বলেছেন, পারমাণবিক পরিবেশের আবহে যুদ্ধের কোনো স্থান নেই। এরপরই ভারতকে সতর্ক করে তিনি বলেন, একটি ছোট উস্কানিও পাকিস্তানের পক্ষ থেকে নিশ্চিত সীমার বাইরে প্রতিক্রিয়া ডেকে আনতে পারে। যদি নতুন করে সম্ভাব্য বৈরিতা শুরু হয়, তাহলে পাকিস্তান ধারণার চেয়েও শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে। যারা এটি শুরু করেছে তারা এর প্রতিক্রিয়া ধারণাও করতে পারছে না। যুদ্ধ এবং যোগাযোগ ক্ষেত্রের দূরত্ব হ্রাসের সঙ্গে সঙ্গে আমাদের প্রাণঘাতী অস্ত্র ব্যবস্থার সীমা ভারতের ভৌগোলিক বিস্তারের ভ্রান্ত নিরাপত্তাকে ধ্বংস করবে, এমনটাই মন্তব্য করেন আসিম মুনির। পাকিস্তানের এই সেনাপ্রধান সতর্ক করে দিয়ে বলেন, পরবর্তী উত্তেজনা বৃদ্ধির দায় যা শেষ পর্যন্ত পুরো অঞ্চল ও তার বাইরেও ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনতে পারে, সম্পূর্ণভাবে ভারতের উপরই বর্তাবে। ফিল্ড মার্শাল আসিম মুনিরের এই হুমকি এমন এক সময়ে এসেছে যখন আরেকটি প্রতিবেশী আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে পাকিস্তানের সামরিক বাহিনী আন্তঃসীমান্ত সংঘাত চলছে। সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি হামলায় উভয় দেশে প্রাণহানির ঘটনা ঘটেছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এর আগে গত 16 এপ্রিল ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি বলেছিলেন, আমাদের অবস্থান একেবারেই স্পষ্ট, কাশ্মীর আমাদের জঙ্গুরাল শিরা, এটি আমাদের জঙ্গুরাল শিরাই থাকবে, আমরা এটি ভুলব না। আমরা আমাদের কাশ্মীরি ভাইদের বীরত্বপূর্ণ সংগ্রামে কখনো একা ছেড়ে দেব না। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ যেন অনেকটা হাতির সাথে ইঁদুরের লড়াই। তবে কথা আছে, ইউক্রেন আসলে লড়ছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সহায়তায়। তবে এবার ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছে চেয়ে বসেছে এমন এক অস্ত্র যা আসলে বদলে দিতে পারে যুদ্ধের মোড়। সেই অস্ত্রের নাম টমাহক ক্ষেপণাস্ত্র। রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবার যুক্তরাষ্ট্রের কাছে চেয়েছেন দূরপাল্লার টমাহক ক্রুজ মিসাইল। এটি এমন এক অস্ত্র যা রাশিয়ার অভ্যন্তরে পর্যন্ত আঘাত হানতে সক্ষম। কিন্তু যুক্তরাষ্ট্র আপাতত সেই অনুরোধ নাকচ করে দিয়েছে, কারণ এমন অস্ত্রের সরবরাহ মানেই যুদ্ধের নতুন এবং আরও বিপজ্জনক অধ্যায়ের শুরু। তবে রাশিয়া আলোচনায় না আসলে ইউক্রেনকে এই ক্রুজ মিসাইল দেওয়া হতে পারে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্পের এই কথা কাজে মিল না থাকার বিষয়টা নতুন নয়। টমাহক নামটি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির এক নিখুঁত প্রতীক। 20 ফুট লম্বা 1.5 টনের এই ক্রুজ মিসাইল সাধারণত সাগর থেকে ছড়ে যায়। একবার উৎক্ষেপণ করা হলে এটি প্রায় 1600 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এর গতি এত নিচু ও নির্ভুল যে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েও একে থামানো প্রায় অসম্ভব। এই কারণে ইউক্রেনের কাছে টমাহক এখন শুধু এক অস্ত্র নয়, এটি এক সম্ভাব্য গেম চেঞ্জার। রাশিয়ার অভ্যন্তরে থাকা কমান্ডো সেন্টার, জ্বালানি ডিপো কিংবা সামরিক ঘাঁটি সবই টমাহকের নাগালের ভেতরে চলে আসবে। কিন্তু এখানেই উদ্বেগের জায়গা। ওয়াশিংটনে জানে টমাহক ইউক্রেনের হাতে গেলে যুদ্ধ সীমান্তে আটকে থাকবে না। রাশিয়া সেটিকে সরাসরি মার্কিন আগ্রাসন হিসেবে দেখতে পারে। ফলে পরিস্থিতি সহজেই গড়াতে পারে একটি নতুন রাশিয়া ন্যাটোর সংঘাতে। এ কারণেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যে অস্ত্র রাশিয়ার ভেতরে আঘাত হানতে পারে তা এখনই ইউক্রেনকে দেওয়া হবে না। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। এই ক্ষেপণাস্ত্রের ব্যবহার নতুন কিছু নয়। সম্প্রতি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে টমাহক ব্যবহার করেছে মার্কিন বাহিনী এবং সেই হামলায় দেখা গেছে এর নিখুঁত টার্গেটিং
ক্ষমতা। কিন্তু টমাহকের আরেকটি বাস্তবতা আছে এর মূল্যে। খুবই ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র টমাহক। পেন্টাগন জানিয়েছে আগামী 2026 সালের মধ্যে আরও 57টি টমাহক তৈরির পরিকল্পনা রয়েছে তাদের, যার আনুমানিক ব্যয় হবে $13 লাখ। বিশ্লেষকদের মতে ইউক্রেনের এই চাওয়া একদিকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ভারসাম্যকে কঠিন চাপে ফেলেছে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের ঝুঁকি বাড়িয়েছে বহুগুণে। রাশিয়া ইতোমধ্যেই সতর্ক করেছে যদি পশ্চিমা দেশগুলো এমন অস্ত্র ইউক্রেনে পাঠায় তাহলে তারা প্রতিক্রিয়া জানাতে দেরি করবে না। ইউক্রেনের জন্য টমাহক হয়তো প্রতিরোধের প্রতীক, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে এটি এখন এক কূটনৈতিক বারুদ যার ভুল প্রয়োগে জ্বলে উঠতে পারে নতুন বৈশ্বিক সংঘাতের শিখা। একদিকে রাশিয়ার অদম্য যুদ্ধের গতি, অন্যদিকে পশ্চিমের নিয়ন্ত্রিত সহায়তা, আর মাঝখানে দাঁড়িয়ে ইউক্রেন, যে দেশটির প্রতিটি দিন এখন টিকে থাকার যুদ্ধ। এই মুহূর্তে ইউরোপ জুড়ে প্রশ্ন একটাই, টমাহক কি ইউক্রেনের হাতে মুক্তির প্রতীক হবে, নাকি সেটি হয়ে উঠবে আগুন ছড়ানো নতুন যুদ্ধের সূচনা? মৃত্তিকা সিনহা বিশ্বাস। ইনজুরি কাটিয়ে ব্যাটিং অনুশীলনে ফিরলেন লিটন দাস। দ্রুতই মাঠে ফেরার আশা তার। টার্নিং উইকেটের সুবিধা নিতে ওয়েস্ট উইন্ডিজের বিপক্ষে স্কোয়াডে ডাক পেলেন নাসুম আহমেদ। ক্যারিবিয়ানদের বিপক্ষে হোম অ্যাডভান্টেজ নেয়াতে কোনো অসুবিধা দেখছেন না পাইলট। বিশ্বকাপ নিশ্চিতে সঠিক পথে টাইগাররা, ব্যাটারদের গেম সেন্স বাড়ানোর পরামর্শ। বিসিবির সমর্থন এবং সঠিক পরিকল্পনার কারণে আজকের ছন্দে রিশাদ হোসেন। মন্তব্য সাবেক প্রধান নির্বাচক নান্নুর। মুশতাক আহমেদকেও কৃতিত্ব দিলেন এই লেগের উত্থানে। নিজেদের রুটি রুজি রক্ষায় এবার টেবিলের আলোচনায় ক্রিকেটাররা। লিগ বয়কটের সমাধানে ক্লাব সংগঠকদের সঙ্গে বৈঠক, কোয়াব নেতাদের দ্রুত সমস্যা সমাধানের আশা। এবং লম্বা বিরতির পর আবারও শুরু বাংলাদেশ ফুটবল লিগ। জামাল ভুঁইয়ার ব্রাদার্সের সামনে কুপোকাত আবাহনী, জিততে পারল না মোহামেডানও। পুলিশের সঙ্গে ড্র 1-1 গোলে। বাংলাদেশ ক্রিকেটের জন্য সুসংবাদ দিলেন লিটন দাস। সাইড স্ট্রেইন ইনজুরি থেকে অনেকটাই সেরে উঠেছেন টি-20 অধিনায়ক। আজ মিরপুরে ব্যাট হাতে অনুশীলন করেছেন তিনি। এশিয়া কাপের সুপার 4-এ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন লিটন। খেলা হয়নি আফগানিস্তান সিরিজও, রাখা হয়নি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। অবশেষে প্রায় 1 মাস পর ব্যাট হাতে ফিরেছেন এলকেডি। এদিন মিরপুরে বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় তাকে। ক্যারিবীয়দের বিপক্ষে 27 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-20 সিরিজ দিয়ে মাঠে নামার সম্ভাবনাও তৈরি হলো লিটনের। এদিকে দ্বিতীয় ওয়ানডের সামনে রেখে এদিন বিশ্রামে ছিল বাংলাদেশ ও উইন্ডিজ। তবে এর মাঝেও স্কোয়াডে একটা পরিবর্তন এনেছে টাইগার ম্যানেজমেন্ট। স্পিন ডিপার্টমেন্টের শক্তি বাড়াতে ডাকা হয়েছে নাসুম আহমেদকে। এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজের পারফরমেন্সের কারণে স্কোয়াডে ডাক পেলেন এই বাঁহাতি অর্থোডক্স। মিরপুর স্টেডিয়ামের কালো মাটির উইকেটে অনেকেই ব্যঙ্গ করে ডাকেন ধান ক্ষেত। তবে বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট বলছেন, ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে এগিয়ে যেতে পয়েন্টের হিসাব মাথায় রেখে এই হোম সিরিজের সুবিধামতো পিচ তৈরি করা হয়েছে। যদিও আইসিসি এসিসি ইভেন্টের বিবেচনায় দেশে আরও ভালো উইকেট তৈরির আহ্বান জানান পাইলট। ক্রিকেটারদের গেম সেন্সের উন্নতিতে আরও মনোযোগী হওয়ার পরামর্শও দেন সাবেক অধিনায়ক। ধানক্ষেত যিনি বলেছেন তার পার্সোনাল ওপিনিয়ন, যে কোনো মানুষ তার ওপিনিয়ন দিতেই পারে। বাট আমি বলবো যে এই উইকেটটা কিন্তু যে 200 আমরা 7 রান করেছি, এই রানটা হয়তো 240-50 থাকতে পারত। হারের বৃত্তে ঘুরপাক খাওয়া ওয়ানডে দল পরম আরাধ্য জয়ের দেখা পেয়েছে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ফিরে। তবে উইকেট নিয়ে সমালোচনায় সে জয় অনেকটাই আড়ালে। কালো মাটির উইকেটকে অনেকে বিদ্রূপ করে ডাকছেন ধান ক্ষেত। সামাজিক মাধ্যমে মুশফিকুর রহিমের ব্যঙ্গাত্মক পোস্টেও পিচ নিয়ে আক্ষেপ স্পষ্ট। নাজমুল হাসান পাপনের আমলেও ব্যাপক সমালোচিত ছিল মিরপুরের পিচ। পরিবর্তনের বার্তা নিয়ে যাত্রা শুরু করা আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড আয়োজিত প্রথম সিরিজেও সেই দুর্নাম। কিভাবে দেখছে নতুন বোর্ড? কালো মাটির উইকেট হলে যে খারাপ হবে তা না, এই মাটির উইকেট কিন্তু চেঞ্জ করে না, কালো মাটিই ছিল আগেও। আগের কিরোটা যিনি করতেন হয়তো ঘাসটা ড্রাই করতেন, একটু ব্রাউন টাইপের হয়ে আসতো, তখন এটা পুরো পিচের উপরে কালো পিচের উপরে শুকায় দিয়ে রোল করে, তখন ওটা সাদা টাইপের একটু চলে আসে। দেখে মনে তো হয়তো সাদা উইকেট,
কিন্তু আসলে সাদা উইকেট না, ভিতরে কালো মাটি ছিল, এই মাটিটাই ছিল। নেগেটিভ জিনিসটা সোশ্যাল মিডিয়াতে হোক, মিডিয়াতে প্রচার করতে খুব বেশি পছন্দ করি। আফগানিস্তানের সাথে বাংলাদেশ টিম হেরে আসছে, এই মুহূর্তে আপনি হোম অ্যাডভান্টেজ আপনি তো নেবেনই। ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজটা জিতাটা খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড কাপে যদি আপনি খেলতে চান, সুপার 8-এ যদি ঢুকতে চান, তখন কিন্তু এই উইনিংগুলোও কিন্তু আপনার পয়েন্টস কাউন্ট হবে। বিসিবির সঠিক পরিচর্যা এবং পরিকল্পনার কারণে রিশাদের মতো লেগ স্পিনার পেয়েছে বাংলাদেশ। বিভিন্ন ক্লাব এবং ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে অনুমিত সাহায্য না পেলেও ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের বিশ্বাস থাকায় কখনোই সমস্যায় পড়তে হয়নি রিশাদকে। মন্তব্য তৎকালীন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর। তবে রিশাদের আজকের এই পারফরমেন্সের জন্য মুশতাক আহমেদেরও অনেক কৃতিত্ব আছে বলে মনে করেন তিনি। ভবিষ্যতে রিশাদের মতো আরও লেগ স্পিনার চাইলে এখন থেকেই পরিকল্পনা সাজানোর পরামর্শ নান্নুর। রিশাদ হোসেন 2023 সালে প্রথমবার লাল সবুজের জার্সি গায়ে দেন এই লেগ স্পিনার। অনেকটা তৎকালীন হেড কোচ চান্দিকা হাতুরু সিংহের ইচ্ছা পূরণ করতেই তাকে বাধ্য হয়ে একাদশে নেয় টিম ম্যানেজমেন্ট। বল হাতে দারুণ কিছু করতে না পারলেও নিজের সম্ভাবনার কথা জানান দেন তখনই। কিন্তু কখনোই ঘরোয়া সার্কিট থেকে কোনো সাহায্য পাননি রিশাদ হোসেন। কোনো ক্লাব কিংবা ফ্র্যাঞ্চাইজি দলে টানতে চাইতো না রিশাদকে। নিলেও দিনের পর দিন বসিয়ে রাখা হতো বেঞ্চে। দলে রাখলেও পেতেন না পর্যাপ্ত বোলিং কিংবা ব্যাটিং। টাইগার কোচিং স্টাফে থাকা বর্তমান সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের বিপিএল চ্যাম্পিয়ন টিমের অংশ হয়েও ম্যাচ পাননি রিশাদ। বলা হয়েছিল টিম কম্বিনেশনে জায়গা হয় না তার। কিন্তু সবকিছু বদলে গেল এক শ্রীলঙ্কা সিরিজে। ব্যাট এবং বল হাতে নিজের জাত চেনালেন রিশাদ। এরপর জাতীয় দলের হয়ে যেখানেই নেমেছেন সবার প্রশংসা কুড়িয়েছেন এই লেগি। 2024 বিশ্বকাপে হয়েছেন দলের সেরা পারফর্মার। একের পর এক বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেও ডাক আসতে থাকে তার। তবে সব ছাপিয়ে উইন্ডিজের বিপক্ষে নেয়া 6 উইকেটটাই এখন রিশাদ হোসেনের ট্রেডমার্ক। এমন দিনে তাই সন্তুষ্টি ঝরল তৎকালীন প্রধান নির্বাচকের কণ্ঠে। জানালেন রিশাদের মতোই সময়টা সহজ ছিল না তাদের জন্য। রিশাদকে আমরা যখন পিক করেছিলাম তখন কিন্তু ওর জন্য একটা ক্লাবও কিন্তু আমরা তৈরি করতে পারি না যেখানে রেগুলার খেলবে। তো অনেক কিছু স্ট্রাগল করে কিন্তু আমরা একটা সময় এসে কিন্তু ওকে একটা জায়গায় দাঁড় করেছি। হাই পারফরমেন্সে যথেষ্ট ভালোভাবে নার্সিং করিয়েছে। তো আমার মনে হয় যে এই সমস্ত দিক করে কিন্তু ওকে একটা জায়গায় আমরা নিয়ে এসেছি। এখন বিশ্বমানের কোচ মুশতাক আহমেদের সাথে কিন্তু কাজ করে যাচ্ছে, অনেক ডেভেলপ করেছে। তো আমার মনে হয় যে কনসিস্টেন্ট যদি একটা ভালো প্রসেসের মধ্যে থাকে আরও ভালো ক্রিকেট ওর থেকে আমরা দেখতে পারবো। রিশাদের পর এখন অনেকেই আসছেন লেগ স্পিনে। তাই ভবিষ্যতের জন্য এখন থেকেই পরিকল্পনা সাজানোর পরামর্শ নান্নুর। দায়িত্ব নিতে বললেন বয়স ভিত্তিকের নির্বাচকদের। ওয়ানডেতে হারের বৃত্ত ভাঙলেও স্বস্তিতে নেই ব্যাটসম্যানরা। মিরপুরের বোলিং সহায়ক উইকেটে রান তুলতে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে হৃদয় অঙ্কনদের। ব্যাটসম্যানদের সেঞ্চুরি খরা আরও দীর্ঘ হচ্ছে। গেল 1 বছরে শতক পেয়েছেন মাত্র একজন। 1 বছর দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করলেও মোহাম্মদ সালাউদ্দিনের কাছ থেকে ক্রিকেটাররা কতটুকু উপকৃত হয়েছেন উঠছে সেই প্রশ্নও। মোহাম্মদ সালাউদ্দিন, যার নামের পাশে দীর্ঘদিন ধরে একটা তকমা দেশ সেরা কোচ। একটা সময় ক্রিকেট পাড়ায় কান পাতলেই শোনা যেত সালাউদ্দিনকে জাতীয় দলে যুক্ত করার দাবি। গেল বছর অবশেষে সেই চাওয়া পূরণ হয়। প্রথমে খণ্ডকালীন, এরপর দীর্ঘমেয়াদে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পান সালাউদ্দিন। প্রায় 1 বছর হতে চলল শান্ত লিটন মিরাজদের ব্যাটিং দেখভাল করছেন এই অভিজ্ঞ কোচ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর দলের ব্যাটিং নিয়ে সমালোচনার পাশাপাশি শুরু হয় সালাউদ্দিনের অন্তর্ভুক্তিতে ব্যাটারদের কতটা উন্নতি হয়েছে সেই আলোচনাও। একটা পরিসংখ্যান দিলে সেটা আরও স্পষ্ট হবে। গেল বছরের নভেম্বরে সালাউদ্দিন কাজ শুরুর পর বাংলাদেশের মাত্র একজন ব্যাটসম্যান ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছেন। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে শতক হাঁকান তাওহিদ হৃদয়। অথচ এ সময়ে 50 এসেছে 17টি। সর্বোচ্চ 4টি হাফ সেঞ্চুরি তাওহিদ হৃদয়ের, 3টি করে 50 ইনিংস মাহমুদুল্লাহ, মিরাজ ও জাকেরের। অথচ ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারছেন না ব্যাটসম্যানরা। ঠিক এই বিষয়টা নিয়েই কাজ করার কথা কোচের। কিন্তু আদতে কতটুকু কাজ করছেন সালাউদ্দিন? করলেও মাঠে দেখা যাচ্ছে না তার কোনো প্রতিফলন। সালাউদ্দিনের বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগও আছে। সামাজিক মাধ্যম সহ কিছু গণমাধ্যমেও খবর আসে দল নির্বাচনে অভিজ্ঞ এই কোচ নাকি স্বজনপ্রীতি করেন, একাদশে সুযোগ দেন পছন্দের ক্রিকেটারদের। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ হারের পর যে আলোচনা বেশ জোরালো হয়, যদিও এ তথ্য কতটুকু সত্য তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। কিন্তু এমন প্রশ্ন ওঠাও তো সালাউদ্দিনের জন্য ভালো কিছুর বার্তা দেয় না।
ইনজুরি কাটিয়ে প্র্যাকটিসে ফিরলেন লিটন দাস।